ইয়াস, আমফান, আইলা, সিডর, বুলবুল, লায়লা, নার্গিস, ফণি, মহাসেন। কি ভাবছেন কোনো মানুষের নাম? না, এগুলো উত্তর ভারত সাগর এবং বঙ্গোপসাগরে বিভিন্ন সময় আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম। কিন্তু মানুষের নামের সঙ্গে, বিশেষ করে নারীদের নামের সঙ্গে কেন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের নাম মিলে যায়? কারা দেয় এসব নাম? কিভাবে করা হয় ঘূর্ণিঝড়ের নামকরণ? এই তথ্যগুলো জানার ব্যাপারে অনেকের মধ্যেই আগ্রহ আছে ধোঁয়াশাও। আজকের ভিডিওতে সেই তথ্যগুলি তুলে ধরবো আমরা। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় মূলত আবহাওয়া স্টেশনগুলো থেকে সংগৃহীত ঝড়ের তথ্য সবাইকে জানানো, সমুদ্র উপকূলে মানুষকে সতর্ক করা, বিভিন্ন সংকেত এবং নৌযানগুলোর জন্য ঝড়ের খবর সহজভাবে আদান প্রদান করার জন্য। কখন কোথায় কোন ঝড় হয় তা নিয়ে বিভ্রান্তি এড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড়ের নাম করা হয় 1945 সাল থেকে। বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন আঞ্চলিক কমিটি এই নামকরণগুলোর দায়িত্ব পালন করে। তবে উপমহাদেশ এবং এর আশেপাশের অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের প্রথা শুরু হয় 2004 সাল থেকে। এর আগে ঝড়কে চিহ্নিত করা হতো নাম্বার দিয়ে, কিন্তু সেটা সবার জন্যই অসুবিধাজনক ছিল। আর সেই কারণে 2000 সালে ওমানের মাস্কটে বিশ্ব আবহাওয়া সংস্থার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর ভারত মহাসাগরের সব ঝড়ের নামকরণ করবে এই সংস্থার 8টি সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। এদের একত্রে স্কেপ বলা হয়। এই 8টি দেশ 2004 সালে মোট 64 নামের একটি তালিকা প্রস্তুত করেছিল। সেই অনুযায়ী একটির পর একটি ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে। নামকরণের ব্যাপারে সিদ্ধান্ত হবার পর এই অঞ্চল প্রথম যে ঘূর্ণিঝড়টি এসেছিল তার নাম দেওয়া হয়েছিল মহাসেন। আবার ক্ষয়ক্ষতি বেশি করেছে এমন ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ফণি নামটি বাংলাদেশের দেওয়া। এর আগে অনিল, অগ্নি, নিশা, গিরি, হেলেন, চপলা, কক্ষী এই ঘূর্ণিঝড়গুলোর নামও বাংলাদেশের প্রতিনিধিরা দিয়েছিলেন। এই 64 নামের তালিকা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। 8টি দেশ নতুন নামের তালিকা জমা দিয়েছে। অশনি নামটি পরের তালিকা থেকেই নেওয়া হয়েছে। অশনির পরে ঘূর্ণিঝড়ের নাম কি হবে সেটিও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে চিত্রা। এই নামটি থাইল্যান্ডে দেওয়া। কোনো ঝড়ের গতিবেগ যদি ঘন্টায় 39 মাইল বা 62 কিলোমিটারের উপরে হয় তখনই কেবল সেই ঝড়ের একটি নাম দেওয়া হয়। নামকরণের ক্ষেত্রে দেশগুলোকে খেয়াল রাখতে হয় যে তাদের দেওয়া নামটি যেন ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিকভাবে কোনো রকমের বিতর্ক বা ক্ষোভ তৈরি না করে। আর ঘূর্ণিঝড়ের নামটি হবে সর্বোচ্চ 8 অক্ষরের। কোনো সদস্য দেশের অনুভূতিকে আঘাত করে বা অপমানসূচক শব্দ ব্যবহার করে কোনো নাম রাখা যাবে না। মহাসেন নামটি নিয়ে শ্রীলঙ্কায় ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এ কারণে ঘূর্ণিঝড়ের নাম বদলে রাখা হয় VRO। ঘূর্ণিঝড়গুলোর নাম কখনো দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, অর্থাৎ সিডর, আয়লা বা আমফানের মতো নামগুলো আর কখনো ঘূর্ণিঝড়ের নাম হিসেবে ব্যবহার করা হবে না, কারণ ঘূর্ণিঝড়ের ধ্বংস এবং মৃত্যুর ভয়াবহতা জড়িয়ে থাকে। তাই প্রতিবার ঘূর্ণিঝড়ের নাম হিসেবে নতুন কিছুকে বেছে নেওয়া হয়। ঘূর্ণিঝড়ের নামকরণে নারীদের নামের আধিক্য চোখে পড়ে। কারণ হিসেবে গবেষকদের অনেকে বলেছেন যেহেতু ঝড় আনপ্রেডিক্টেবল, একে নিয়ে খুব বেশি অনুমান করা যায় না। একইভাবে মেয়েরাও অনেক বেশি আনপ্রেডিক্টেবল চরিত্রের অধিকারী, তাই শুরুর দিকে ঝড়ের নামকরণ করা হতো মেয়েদের নামে। আর একটি মতামত হচ্ছে স্ত্রীবাচক শব্দে রাখা ঝড়গুলোকে মানুষ খুব সিরিয়াসলি নেয়, এগুলো নিয়ে আলোচনা হয় বেশি। অপরদিকে পুরুষবাচক শব্দের নাম রাখা ঝড়কে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না, এটা নিয়ে খুব বেশি একটা আলোচনাও হয় না। 2014 সালে একটি গবেষণা থেকে জানা যায় পুরুষবাচক শব্দে নামকরণকৃত ঝড়ের চাইতে স্ত্রীবাচক শব্দে নামকরণ করা ঘূর্ণিঝড়গুলো বেশি প্রাণঘাতী ও ভয়াবহ হয়ে থাকে। ঘূর্ণিঝড় আসলে কতটা ভয়াবহ হয়ে উঠবে সেটা সময় বলে দেবে। তবে আমাদের সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনতে হবে। উপকূলীয় এলাকার প্রতিটি মানুষ এবং নৌযান নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করবেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে কোন ঘূর্ণিঝড়ের নামটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।